ওনার বহু রূপ দেখতে পারবেন। আইনজীবী, পুলিশ মন্ত্রী, পুলিশও উনি হবেন, কখনো অভিনেত্রী হবেন। অভিনয়টা তো এত দেখিয়েছেন, দেখে যান, এবার সিনেমা টিনেমা দেখতে লাগবে না। তো যে হেডলাইনটা করে যাচ্ছেন না, যে ক্রাইম বেড়েই চলছে, এটা যেন মনে হচ্ছে উত্তরপাড়া মেক্সিকো হয়ে গেছে। এই জিনিসটা করবেন না। আমরা পরিবর্তন করতে চাইছি, সঙ্গে থাকুন, ভুল ত্রুটি হলে ধরিয়ে দেবেন, কিন্তু আননেসেসারি ওর একটা সেন্সারাইজ করার জন্য, টিআরপি বাড়ানোর জন্য ভুল বার্তা দেবেন না। বলার কিছু নেই তো, বলবে থেকে নিজেদের ব্যাপারে বলাই বলুন না, তাই না? এইসব লোকের কথা বলবেন। উনি ওনার জীবিকা বেছে নিয়েছেন, একটা চলে গেছে, একটা রয়ে গেছে। একটু যদি উদাহরণ দেন তাহলে ভালো হয় আমার জন্য। আমি উত্তরপাড়া বিধায়ক, আমি জানি না যে ক্রাইম বেড়েই চলেছে। ইতিমধ্যে বোমা পাওয়া যাচ্ছে মহিলা ক্যাম্পের সন্নিকটে। হ্যাঁ, তো সেটা একটা জায়গায় একটা বোমা মানে কি, একটা জর্দার কৌটো পাওয়া গেছিল কালকে, তল্লাশি চলছে, আমি সেটাকে ইগনোর করছি না। পুলিশের কাজ করছে এবং উই আর স্যাটিসফাইড। বাট এই যে আপনারা একটা সেন্সারাইজ করে দেন না, যে ক্রাইম বেড়েই চলেছে, মনে হচ্ছে গতকালই 18টা মার্ডার, 20টা বম্বিং, 10টা ডাকাতি। এর আগের কোন ঘটনাটা ঘটেছে বলুন? এর আগে একেবারে আমরা দেখলাম হিন্দমোটরে একটি রেপ কেস, সেটা কারেক্ট। আপনি কোন চ্যানেল থেকে বলছেন? সংবাদ ভারত। এই রেপ কেসটা কোন বছরে হয়েছে? সেই সময় আপনার কাছে ডেটা আছে? আপনি জানেন আননেসেসারি কেন টিআরপি বাড়ানোর জন্য উল্টো পাল্টা খবর দেন? 8ই জানুয়ারি হয়েছে, তখন তৃণমূল সরকার, সেটা দেবে যাওয়া ছিল, ওটাকে আবার উঠিয়েছি ওই কেস আমরা। আর তারপরে একটা জায়গাতে একটা বোমা পাওয়া গেছে, পুলিশ তল্লাশি চালাচ্ছে, 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য তুলেছে। কিন্তু এই যে হেডলাইনটা করে যাচ্ছেন না, যে ক্রাইম বেড়েই চলছে, এটা যেন মনে হচ্ছে উত্তরপাড়া মেক্সিকো হয়ে গেছে। এই জিনিসটা করবেন না। আমরা পরিবর্তন করতে চাইছি, সঙ্গে থাকুন, ভুল ত্রুটি হলে ধরিয়ে দেবেন, কিন্তু আননেসেসারি ওর একটা সেন্সারাইজ করার জন্য, টিআরপি বাড়ানোর জন্য ভুল বার্তা দেবেন না। তেলের সংকট দেশে, সেই জন্য ওনার কনভয়ে অর্ধেক গাড়ি কমিয়ে দিয়েছেন উনি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও তার কনভয়ের অর্ধেক গাড়ি কমিয়ে দিয়েছে। তা আমিও সেই জন্য ওনাদের সরকারের একজন সৈনিক, সেই জন্য আমিও এমএলএ হোস্টেল থেকে সাইকেল নিয়েই আজ থেকে যাতায়াত শুরু করেছি। যতদিন তেলের সংকট না মিটবে আমি এমএলএ হোস্টেল থেকে সাইকেলেই যাতায়াত করব। নারীদের এবার কি কি উন্নয়ন হবে? দেখুন, এমনিতেই তো নারীদের জন্য অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে নারীদের বাসের যাতায়াতের জন্য ফ্রি এবং সব কিছু ফ্রি করে দেওয়া হয়েছে, সেটা তো আপনারা সবাই জানেন। আগে যেটা আমাদের বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছেন, সব কিছু নারীরা পাবেন এবং তাদের আমাদের নারীদের সুরক্ষা সব থেকে বড় জিনিস হচ্ছে নারী সুরক্ষা। সেই নারী সুরক্ষাটা মানে একদম কড়াভাবে আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন, তিনি সেটা স্টেপ নেবেন এবং নারীরা সুরক্ষিত থাকবেন, এটা আপনারা নিশ্চিত। মানুষের যে আমার উপরে আশা, ভরসা, বিশ্বাস দেখিয়েছেন, সেই আশা, ভরসা, বিশ্বাসে মান সম্মান উঁচু। জনগণ আশীর্বাদ ছাড়া এইটা সম্ভব ছিল না। একজন সাধারণ ঘরের মেয়ে ও রাধা মাধব মন্দিরের সেবিকাকে আশীর্বাদ করে জনগণের কণ্ঠস্বর করে এই বিধানসভার সদস্য করে পাঠিয়েছে। আমি আমার গণদেবতাকে 2 হাত জোর করে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা যেই আশা, ভরসা, বিশ্বাস দেখিয়েছেন, আপনার এই আশা, ভরসা, সম্মান, মান উঁচু করব, তারই আজকে শপথ নিয়েছি। প্রধান বিচারপতির কাছে উনি বলেন, প্রত্যেকটা 2011 সাল থেকে 2025 সাল 26 সাল পর্যন্ত উনি কি করলেন? প্রোটেক্ট দ্য পিপল। উনি যদি এতই প্রোটেক্ট করতেন তাহলে তো উনি প্রোটেক্ট হয়ে থাকতেন, উনি চলে যেতেন না। ওনাকে চলে যেতে কেন হলো? চাকরি চুরি, চাল চুরি, গরু চুরি। চুরি বলতে গেলে আপনাকে নতুন করে বলতে হবে না, আমরা মুখস্থ বলতে পারতাম, সারা 2 ঘন্টা লাগবে মুখস্থ বলতে। এত চুরি করেছে, মানুষ তাড়িয়ে দিয়েছে, প্রাণে বেঁচেছে, ভালো আছে, মানুষ ভালো আছে। রাম জঙ্গল রাজ থেকে পরিবর্তন হয়ে রাম রাজত্ব করেছে। এই জয় আমার জয় নয়, এই জয় আমার শ্যামপুরবাসীর জয় এবং আমার বিজেপির প্রত্যেকটি কর্মীর রক্ত ঘাম ঝরিয়ে লড়াইয়ের জয়। আমি সবাইকে প্রণাম জানাই, সবাইকে কুর্নিশ জানাই এবং আগামী 5 বছর তো শুধু নয়, আমরা আগামী কয়েক দশক এখানে আমরা থাকবো পশ্চিমবঙ্গে। গত 50 বছর বিজেপি, আমাদের গত 50 বছর যেভাবে সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস দুজনে মিলে পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিয়েছিল, শুধু কেন্দ্রের সঙ্গে ঝগড়া করে পিছিয়ে যাওয়া 50 বছরকে টেনে তুলে আমাদের বিজেপি সরকার নিয়ে আসবে এবং আগামী 2 বছরের মধ্যে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষকে 1 নম্বরে পৌঁছাবে। আপনারা এই কথা মিলিয়ে নেবেন। জন্যই তো লড়াই, সরকার উত্থানের জন্য লড়াই।
মুখটা রাজ্যে নামাও। জনতার সরকার প্রতিষ্ঠার জন্য লড়াই, স্বাভাবিক ভালো লাগাটাই খুব স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় এই অত্যাচার, এই ব্যভিচার, এই দীর্ঘদিনের অনাচার, সেটা ইতি হয়েছে, রাজ্যে জনতার সরকার প্রতিষ্ঠা হয়েছে, এর থেকে আর ভালো কি লাগার আছে? দেখুন, আবার ওই যে বলছি, উত্তরপাড়ার মানুষদের তারা জানে, সেই জন্য আমার কথা বিশ্বাসটা করেছে বলেই তারা আমাকে নির্বাচিত করেছে। কারেক্ট? হ্যাঁ, উত্তরপাড়ার আগের বিধায়ক ওই কাঞ্চন বাবুকে কেউ খুঁজে পায়নি, সেটা আমি শুনেছি, কেউ বলেছে। আমি কিন্তু, আমার বাড়ি কল্যাণী, কিন্তু আমি যেদিন নমিনেশন হয়েছে সেদিন থেকে আমি ওখানে বাড়ি ভাড়া নিয়ে থাকবো, এবং সেটা আমি নিশ্চয়ই বলতে পারি আমি যে হ্যাঁ আমি উত্তরপাড়া থাকবো। সেটা আপনি সময় বলবেন, 1 বছর পরে এই প্রশ্নটা করবেন, এখন তো ইটস টু আর্লি। বাজার নাকি সিন্ডিকেট রাজ চালাতো, সেই এলাকায় কি বলবেন সেটা? দেখুন, মোদিজির নেতৃত্বে আর শুভেন্দুদার নেতৃত্বে ভয়মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, অবৈধ মাফিয়া পার্কিং মুক্ত শ্যামপুকুর সহ বাংলা হতে চলেছে। আরো কিছু চলবে না। পিকচার তো, ট্রেলার তো আপনি দেখতেই পাচ্ছেন কাল থেকে 3 জন, তাই না? তো এখন ট্রেলার, পিকচার আমি বাকি। এখন কি অবস্থা এবং কি করতে চলে? দেখুন, এখনো আলুর অবস্থা খারাপ। আমাদের মন্ত্রিসভা গঠন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা অলরেডি কাজ শুরু করেছি। সিএম এই বিষয় নিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয় নিয়ে তৎপর হয়েছেন, কথা হয়েছে, মিটিং চলছে। আমাদের কৃষি বিপণন জানতে রয়েছেন দিলীপ দারাতে, তিনিও দেখছেন। পুরো বিষয় আমাদের আলোচনা টেবিলে রয়েছে। দেখুন, কৃষি নিয়ে, আমি চাষির ছেলে, আলুটা বিক্রি করে, ধানটা বিক্রি করে আমি পড়াশোনা শিখেছি, আমি বড় হয়েছি। আমি কলকাতা সিটি প্রথম হাতে বাবা যে 1000 টাকা দিয়েছিলেন সেটা আমার ধান বিক্রির টাকা। আমি কৃষককে কোনোদিন ভুলবো না। আমি হয়তো এমএলএ হয়েছি, বাস থেকে ছেড়ে আমি একটা অফিসিয়াল গাড়ি পেয়েছি, সেই গাড়িতে ঘুরছি, কিন্তু আজও আমি বাড়িতে রাত্রে 1 মাস হোক 2 মাস হোক পর তো বাড়ি যাই, রাত্রে ফিরি, বাবার ওই হালটা দেখি, স্প্রে মেশিনটা দেখি, ধানের ওষুধগুলো থাকে বাড়িতে, এগুলো দেখি। এটা আমার কালচারের মধ্যে রয়েছে। কৃষকদের নিয়ে নতুন করে মানে আমাকে বলার পর আমি বলবো এমনটা নয়, আমাকে কেউ শিখিয়ে দেয়নি কৃষক নিয়ে বলতে হয়। আমি কৃষক নিয়ে বলছি, কৃষক নিয়ে বলেছি, কৃষক নিয়ে বলবো। আমার 4-5টা ইস্যু আমার সাংবাদিক জীবনে দেখেছেন: কৃষি, চাকরি, মেয়েদের সুরক্ষা, আর সামাজিক ব্যাধি আর হেলথ। এই বিষয় নিয়ে আমি কথা বলেছি এবং এখানেও বলবো। আওয়াজ তোলার একটা বড় সুযোগ পেয়েছি, এটা আমি কাজে। আমি সংস্কৃততে শপথ নিয়েছি, উত্তরীয় পড়ে এসেছি জয় শ্রীরাম, এবং ভিতরে শপথ নেওয়ার পর, সংস্কৃতে শপথ নেওয়ার পর জয় শ্রীরাম বলেছি। তো এই যে স্বাধীনভাবে বলতে পেরেছি, কারণ আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী জয় শ্রীরামকে গালাগাল বলতো, এই আমাকে গালাগাল দিচ্ছে। তো সেই যে বিধানসভাতে থেকে, মানে আমাদের দেশের কনস্টিটিউশনের মূল যে মন্দির, সেই বিধানসভাতে থেকে আমি যে জয় শ্রীরামের বার্তা পড়ে, জয় শ্রীরাম বলে যে সংস্কৃতিতে শপথ নিতে পারলাম, এটা আমার জীবনের সৌভাগ্য। এই সৌভাগ্য এনে দিয়েছে আমার পশ্চিমবঙ্গের মা ভাই বোনেরা, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এটা খবরে থাকার জন্য, হেডলাইন্সে থাকার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো জানেন না যে একজন উকিল হতে গেলে বছরের পর বছর লাগে। সিনিয়রের চেম্বার অ্যাটেন্ড করতে হয়, আদব কায়দা শিখতে হয়, গাউন পরে, কোট পরে আর গলায় ব্যান্ড পরে অ্যাডভোকেট হওয়া যায় না। বার কাউন্সিল ইতিমধ্যে এক্সপ্লেনেশন চেয়েছেন যে তিনি কি whether she was enrolled with the বার কাউন্সিল, এটা এক্সপ্লেনেশনটা দিতে হবে। এত সহজ নয় অ্যাডভোকেট হওয়া। যারা এই জিনিসগুলোকে নিয়ে ভাবছেন যে আরে বাবা দিদি চলে গেছে, যদি এখন এই ধরনের বাবার লোকের সংখ্যাটা খুব কম, তো তাদের উদ্দেশ্যে বলবো যে ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যতদূর জানা তিনি বার কাউন্সিলে এনরোল। মানুষকে বার্তা দেওয়াই যে উত্তরপাড়া ডেফিনেটলি তার যে পুরনো গৌরব সে ফিরে পাবে, এবং যে উত্তরপাড়ার সমস্যা রয়েছে, ল অ্যান্ড অর্ডারের সমস্যা রয়েছে, এনক্রোচমেন্ট, ইলিগাল কনস্ট্রাকশন, এই যে জলা জমি ভরাট করে দেওয়া, এগুলো সাংঘাতিক অত্যাচার। এবং যেটা আরবান ফ্যাসিলিটিস সমস্ত বন্ধ হয়ে গেছে, ড্রেনেজ সিস্টেম বন্ধ। গতকালই আমি ডিএম এর সঙ্গে মিটিং করেছি, এবং আমরা প্রায়োরিটি বেসিসে এটা করবো, কারণ উত্তরপাড়ার ভৌগোলিক অবস্থান একটা বাউলের মতো শেপ। ইলিগাল কনস্ট্রাকশন তৃণমূল জামানায় করে সমস্ত ড্রেনেজ সিস্টেম বন্ধ, বৃষ্টি হলে বন্যার আশঙ্কা হয়। তো কালকে ডিএম এর সঙ্গে কথা হয়েছে, এটা আমরা প্রায়োরিটি বেসিসে করছি। এবং যত এই জমি মাফিয়া, সিন্ডিকেট রাজ, এদের উপর আমরা পুরো প্ল্যান তৈরি, আমরা ঝাঁপিয়ে পড়ছি এবং নির্মম ভাবেই যাবো, কোনো ডাউট নেই। এরকম করে এসি গাড়ি ছেড়ে খোলা হাওয়াতে এরকম 2 চাকায় বল করে যাচ্ছেন। দেখুন, দেশের যখন সংকট, তখন অনেক কিছুই আমাদেরকেই সেগুলোকে মানিয়ে নিতে হয়। বাকি সতীর্থদের এই কথা বলবেন? অবশ্যই আমি এটা করছি, মানে আমার সতীর্থরাও
আমার পথে চলবে আশা করি। এবং আমার বিধানসভায় আমি যেটা বলেছিলাম আমার কামিনাদের এবং আমাদের যে বাজার ফেলানোগুলো বন্ধ আছে সেগুলো তাছাড়া ঘর জল পৌঁছে দেওয়া তাদেরকে আবাস যোজনার পানি দেওয়া থেকে শুরু করে সব যতটা আমাদের সরকার দিচ্ছে সেটাও এবং আমি যেটা বলেছি সেটাও। গ্রিস পার্কে যে গন্ডগোল হলো কতটা কঠিন ছিল? 14ই মার্চ ব্রিগেডমুখী বাসের উপরে নিজের বাড়ির ভেতর থেকে মাননীয় বিধায়িকা পাথরবাজি করিয়ে বলছে আমার ওপরে আক্রমণ করা হয়েছে, বোমা দিয়ে, গুলি দিয়ে, পাথর দিয়ে, কত নাটক করলেন। একজন ডাক্তারি সম্পর্কে কোনো বেসিক জ্ঞান নেই, ফার্স্ট এড ব্যান্ডেজ কিভাবে লাগাতে হয় সেটুকুও জানেন না। ওনার ডাক্তারি সম্পর্কে আমার একটা সন্দেহ রয়ে গেছে। জামা কাপড় ওপর থেকেই উনি ব্যান্ডেজ করে দিচ্ছে নিজের কর্মীকে। ও উনি ডাক্তার, সেই বিষয়টাতে আমার একটা সন্দেহ সর্বক্ষণ হয়ে গেছে। আমার নয়, আমার মনে হয় সাধারণ মানুষের একটা সন্দেহ হয়ে গেছে। এই জামা উপর থেকে কি রকম ব্যান্ডেজ হয়, আর একটা ব্যান্ডেজ যারা একজন সাধারণ মানুষ তারাও জানে ব্যান্ডেজটা কিভাবে লাগে। আর উনি একজন ডাক্তার, তো ব্যান্ডেজ লাগানো দেখে আমরা অবাক হলাম। উনি একজন বেচারা মান্না যে স্কুল নিয়ে একটা খুব সব বেঁচে দিয়েছে, ওনার নিয়ে কথা বলছেন না, পাপ বিদায় হয়েছে। এবার ডিপ ক্লিনিং হবে, যা ঢুকিয়েছে প্যাকেটে, যা ঢুকিয়েছে, যেটা শুনতে চাইছেন সেটাই বলে দিচ্ছি, যা ঢুকিয়েছে পকেটে, সে পকেট ফুটো করে কিভাবে টাকা বার করতে হয় মানুষের জন্য, মানুষের ফান্ডে ফেরাতে, সেটা বিজেপি সরকার ভালোভাবে জানে। কি মাথায় এটা করলেন বা এখন সংস্কৃত আমাদের মূল ভাষা, সেখান থেকে আমাদের ভাষার উৎপন্ন হয়েছে এবং আজকে মহাভারত, গীতা বলুন, রামায়ণ বলুন, সব কিছু সংস্কৃত থেকে। তো ফলে আমি যে গীতার শ্লোক নিয়ে বারবার আমি আপনাদেরকে বলি যে অব্যক্তা দিনী ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিদানাম নির্ভর তৎপরতা করি দিয়ে বলা। তো এই শ্লোকটা আমাকে বারবার ইন্সপায়ার করে, এখান থেকে অনুপ্রেরণা পাই, আমি সব জায়গাতে বলি। তো সেই জন্য আমার মনে হয়েছিল যে আমি সংস্কৃতিতে বলবো এবং ভগবান শ্রী রামের নাম নিয়ে শপথ করবো, সেটাই করেছি। এইটা কেন করলেন হঠাৎ করে? তার উপদেশ স্ট্যান্ডবাজি পলিটিক্স এর স্ট্যান্ডবাজি। সবকিছুই খুলবে, একটু সুযোগ নিয়ে বসুন, ধৈর্য ধরুন, দেখবেন সবকিছু সামনে চলে আসছে। গরুর টাকা কোথায় টিনের বাক্সই করে গেছে, মুড়ির চটে করে কি টাকা গেছে, কোথায় গেছে, সব খুলবে, চাপ নেবেন না। আর উনি তার জন্য ভয় পাচ্ছেন, থর করে কাঁপছেন। আমাদের শুভেন্দুবাবু ভালো করে দেখাতে থর করে কিভাবে খাপেন উনি নবান্ন থেকেও ফাইল সরানোর চেষ্টা করছে, পেনড্রাইভ সরানোর চেষ্টা করছে, হার্ড ডিস্ক সরানোর চেষ্টা করছে, সফল হয়েছে কোনো জায়গায় হয়নি, সেই রিপোর্ট আমাদের কাছে নেই, বলা উচিত হবে না। কিন্তু উনি ভয় পেয়েছেন, এটা কি আর আমি চাইবো যে উনি আবার হাইকোর্টে যান এবং মহামান্য আদালতকে গিয়ে উনি যদি বলেন যে ওনার সময়ে যে 321 জনের ওপরে ভারতীয় জনতা পার্টির কর্মীরা শহীদ হয়েছেন, সেই বিষয়ে যদি উনি কেস করেন এবং তদন্ত চান হাইকোর্টকে, খুব ভালো হবে। উনি যদি কি বলেন যে মহামান্য আদালত, আমি যখন মুখ্যমন্ত্রী ছিলাম আমার সময়তে বিজেপির 321 জনের উপর কর্মী হত্যা হয়েছিল, শহীদ হয়েছিল, তাদেরকে নিয়ে তদন্ত করতে চান, তাহলে আমি বাধিত হব না। সময় চোর স্লোগানও শুনেছেন, কি বলবেন? যা করেছেন তার ফল পেয়েছেন, কৃতকর্মের ফল পেয়েছেন। তবে আমি এটা মনে করি হাইকোর্টের মতন প্রিমাইসিসের মধ্যে এটা না করলেই ভালো হতো, কিন্তু যা করেছেন তার ফল পেয়েছেন। যারা করেছেন আমি তাদেরকে কাউকে দোষী বলছি না, যা করেছেন ঠিক করেছেন, কিন্তু বাইরেটা বেরিয়ে করলে ভালো হতো। হাইকোর্টের ডিসিপ্লিন জায়গা তো, কিন্তু যা করেছেন বেশ করেছেন, উনি যা শুনেছেন ওনার কৃতকর্মের ফল উনি পেয়েছেন।